হ্যালো স্টুডেন্টস, আমরা লাস্ট সেটেলের নীতি দেখেছি এবং কেপিকেসি প্রবলেমগুলো সলভ করেছি। আজকে আমরা দুইটার কম্বিনেশন থেকে দেখবো যে একটা ক্রিয়েটিভ প্রশ্ন যদি এটাতে কেপিকেসি নির্ণয় করতে বলে, আবার একই সাথে যদি লাস্ট সেটেলের নীতি ব্যাখ্যা করতে বলে, তো তাহলে আমরা কিভাবে আনসার করব এই বিষয়ে আমরা দুইটা নমুনা প্রশ্ন দেখব আজকে। প্রথমে আমরা একটা প্রশ্ন দেখছি যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড ড্যালেইট -198 কিলোজুল, মানে সাম্যাবস্থায় এটা সালফার ট্রাইঅক্সাইড পাওয়া গেল এত এত মোল। আচ্ছা, এখানে যদি প্রথমে বলা হয় যে গ নাম্বার যদি বলা হয় সাম্য ধ্রুবক নির্ণয় করো, মানে গতে যদি এভাবে থাকে আর কি, সাম্য ধ্রুবক নির্ণয় করো, এটা দেয়া থাকলে সাম্য ধ্রুবক নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে করব? আর সাম্য ধ্রুবক নির্ণয় বলতে এখানে কিন্তু বোঝাচ্ছে স্যার কেপি এবং কেসি, তাহলে নিশ্চয়ই আমাকে এখানে টেম্পারেচার অথবা মানে ভলিউম দেয়া থাকবে, অথবা এখানে আমার কেপির মান দেয়া থাকতে হবে। আই মিন টু সে যে এখানে চাপ দেয়া থাকতে হবে অথবা কেপি দেয়া থাকতে হবে, তাহলে কেসি বের করা যাবে। আর চাপ দেয়া থাকলে আমরা কেপি বের করতে পারবো। টেম্পারেচার দেয়া থাকলে কেপি কেসি রিলেশন থেকে আমরা কেপি জানলে কেসি বের করতে থাকবো, আর কেসি জানলে কেপি বের করতে পারবো। তো এখানে আমরা ধরে নিলাম যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার জন্য আমরা ধরলাম যে এটা 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লেগেছে। তো আমার টেম্পারেচার আমরা জানা আছে এখানে। ওকে, তো সাম্য ধ্রুবক নির্ণয় করো, যদি আমরা এখানে চাপের মানটা উল্লেখ করে দেই, যে গ বললাম চাপ 1.5 atm হলে সাম্য ধ্রুবক নির্ণয় করো। তাহলে আমরা সাম্য ধ্রুবক নির্ণয় করতে কিন্তু আমরা কেপি কেসি দুইটাকেই বোঝাচ্ছি। তো এখন যেহেতু আমার চাপ দেওয়া আছে, স্যার একটু খেয়াল রাখতে হবে আমাদের, যখন আমাদের চাপের মান দেয়া থাকবে তখন কিন্তু আমরা কেপি নির্ণয় করতে পারবো, কিন্তু কেসি নির্ণয় করতে পারবো না। আর যখন আমাদের আয়তন দেয়া থাকবে তখন আমরা কেসি নির্ণয় করতে পারবো, কিন্তু কেপি নির্ণয় করতে পারবো না। তাই আমি প্রথমেই জেনে নিতে হবে যে আমরা কি নির্ণয় করতে পারবো। আমরা যদি না জেনে প্রথম কেসি নির্ণয়ের কাজ শুরু করে দিই, তখন মাঝপথে গিয়ে আমরা আটকে যাব, কারণ আমরা সেখানে ওই কেসি নির্ণয়ের জন্য ভলিউম লাগবে, ভলিউম আর পাবো না। সেই জন্য বলছি আমাদের আগে দেখে নিতে হবে, যেখানে কিন্তু দেওয়া আছে 1.5 atm চাপে, যেহেতু চাপ দেওয়া আছে আমরা এখানে কেপি নির্ণয় করতে হবে ফার্স্ট, আর কেপি কেসি রিলেশন থেকে তখন আমরা কেসি নির্ণয় করব। তো আমরা এই প্রবলেমটা সলভ করি। তো আমরা বলছি প্রথম আমাদের কাজ হচ্ছে, প্রথম আমরা আমাদের ইকুয়েশনটা লিখব, লেখার পরে আমরা আমাদের মতো করে ধরব যে প্রাথমিক অবস্থায় এটা আছে 2 মোল, এটা আছে 1 মোল, আর যেহেতু প্রাথমিক অবস্থায় উৎপাদ পাওয়া যায় না এই জন্য 0। যখন আমরা সাম্যাবস্থায় আসব তখন বলেছি সাম্যাবস্থায় আমরা ধরলাম যে যখন একটি বিক্রিয়া হয় তখন বিক্রিয়ক পদার্থ বিয়োজিত হয় ধীরে ধীরে, আর উৎপাদ বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা ধরলাম যে কতটুকু বিয়োজিত হলো, আমরা ধরলাম আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, তার মানে প্রতি মোল থেকে যদি আলফা বিয়োজিত হয়, তা আমরা ধরলাম যে তাহলে 2 মোল থেকে 2 আলফা পরিমাণ বিয়োজিত হবে। আমরা বলছিলাম যে যত মোল বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস তত আলফা, এটা যখন 1 মোল আছে 1 মাইনাস আলফা। আর উৎপাদের ক্ষেত্রে যেহেতু উৎপন্ন হয় না, মাইনাস না, এখানে হচ্ছে 2 আলফা, মানে এখান থেকে যে আলফাগুলো বিয়োজিত হলো এগুলাই আমার উৎপাদে 2 আলফার উপরে উৎপন্ন হলো। আচ্ছা, এখন আমরা মোট মোল বের করতে হয় কেপি নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে মোট মোল আমরা দেখছি 2 মাইনাস 2 আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, এখানে 2 আলফা কাটা যাচ্ছে, তাহলে 3 মাইনাস আলফা। আমরা সাম্যাবস্থায় দেখেছি যে আমাদের সালফার ট্রাইঅক্সাইড 2 আলফা উৎপন্ন হলো। আচ্ছা, মোট মোল সংখ্যা বের করেছি। এখন আমরা চলে যাচ্ছি কেপির সমীকরণে, কারণ কেসি বের করা যাবে না। কেপি ইকুয়েশনটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ প্রোডাক্ট, প্রোডাক্ট হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড হোল স্কোয়ার
পার্শিয়াল প্রেশার অফ রিঅ্যাক্ট্যান্টস, তাহলে একটা রিঅ্যাক্ট্যান্স হচ্ছে SO2 হোল স্কোয়ার আর একটা রিঅ্যাক্ট্যান্স হচ্ছে O2, তাহলে পার্শিয়াল প্রেশার অফ O2। এখন পার্শিয়াল প্রেশারের যে সূত্রটা আমরা স্যার জানি যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? এটা ভাঙবো এভাবে যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তো মোট চাপ সবার জন্য একই থাকবে, মোল ভগ্নাংশ হবে কি যার যার মোল বাই মোট মোল। তাহলে আমরা সালফার ট্রাইঅক্সাইডের মোল হচ্ছে 2 আলফা আর মোট মোল আমরা বের করেছি 3 আলফা, আর সবার চাপ হচ্ছে সবার জন্য একই, মোট চাপ সূত্রের চাপ। SO2 তে আসো, একই কথা, SO2 এর মোল কত 2 - 2 আলফা, আমরা লিখলাম 2 - 2 আলফা, আর মোট মোল হচ্ছে 3 আলফা, লিখলাম 3 আলফা ইন্টু মোট চাপ পি। আচ্ছা, এখানে কিন্তু আমার সূত্রের মধ্যে স্কোয়ার আছে, এই জন্য পুরোটাতে আমাকে স্কোয়ার দিতে হবে। এখানেও নিচে সূত্রে স্কোয়ার আছে, আমাকে সূত্র স্কোয়ার দিতে হবে। আর দেন অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের মোল হচ্ছে 1 - আলফা, বলেছি যার যার মোল, তার মানে 1 - আলফা হচ্ছে এটার মোল, আর টোটাল মোল হচ্ছে 3 আলফা, 3 আলফা ইন্টু মোট চাপ। তাহলে সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে যার যার মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ, এটা হচ্ছে আংশিক চাপের সূত্র। তাহলে প্রত্যেকটা উপাদানের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আমি যদি এখানে এটাকে আরেকটু শর্ট করে নেই তাহলে দাঁড়াচ্ছে এরকম যে স্যার এখানে দেখো পি স্কোয়ার কাটা যায়, নিচে একটা পি থাকে, এটা এভাবে করাই বেস্ট, আর সম্পূর্ণ ভেঙে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এখানে চোখে চোখে অঙ্কটা করে নিতে হবে। যেমন এখানে আছে 3 - আলফা হোল স্কোয়ার, নিচেও 3 - আলফা হোল স্কোয়ার, এটা কাটা যায়, তাহলে এই 3 - আলফা একটা থাকে, এটা উল্টায় উপরে চলে যায়, তাহলে 3 - আলফা। আচ্ছা, এখানে আমার একটা 4, এই যে 2 আলফা হোল স্কোয়ার, তাহলে 2 আলফা হোল স্কোয়ার মানে 4 আলফা স্কোয়ার উপরে থাকবে। আর রইল কি এখানে 2 - 2 আলফা, এখানে হচ্ছে 1 - আলফা। আমি যদি 2 কমন নেই তাহলে 1 - আলফা, এখানে আছে 1 - আলফা, এটা হচ্ছে 1 - আলফা হোল স্কোয়ার, এটা হচ্ছে শুধু 1 - আলফা, তাহলে দাঁড়াচ্ছে কি 1 - আলফা হোল কিউব, তাহলে 1 - আলফা হোল কিউব। আর এখানে যেহেতু 2 কমন নিয়েছি, স্কোয়ার করলে 4, তাহলে উপরের 4 নিচের 4 কাটা গেল, আমার থাকতেছে এখানে আলফা স্কোয়ার 3 - আলফা, আর নিচে হচ্ছে 1 - আলফা হোল কিউব ইনটু পি। এই হচ্ছে আমরা যদি এখন অ্যালফার মান বসিয়ে দেই এবং চাপের মান যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে, আমরা এখানে একটা কোড করে রাখি, এটা পরে আমাদের কাজে লাগতে পারে, যে আমি কেপি রাশিমালাটা কি পেলাম। আমি এখানে রেখে দেই যে এখানে কেপি রাশিমালাটা পেয়েছি আমরা আলফা স্কোয়ার 3 - আলফা 1 - আলফা হোল কিউব ইন্টু চাপ পি। আচ্ছা, এটা পরে আমাদের কাজে লাগবে, আপাতত আমরা আমাদের এই কেপির মানটা বের করে নেই। তাহলে এখানে যে আমরা লিখি কেপি সমান দাঁড়াচ্ছে এই যে আলফা স্কোয়ার। আচ্ছা, এখন আমরা বলি স্যার এখানে আলফার মান কত, তো আমাকে বলে দিয়েছে যে সাম্যাবস্থায় এত মোল সালফার ট্রাইঅক্সাইড পাওয়া যায়। আমাদের সাম্যাবস্থায় ছিল এরকম, তো আমরা এরকম প্রশ্ন মতে কি ছিল, প্রশ্ন মতে তারা বলছে আমরা পেয়েছি 2 আলফা, সাম্যাবস্থায় সালফার ট্রাইঅক্সাইডের মোল পেয়েছি 2 আলফা, এই যে 2 আলফা, আর ওরা দিয়েছে 5 × 10⁻², তাহলে আমাদের অ্যালফা দাঁড়াচ্ছে 2.5 × 10⁻²। ঠিক আছে, তো আমরা যদি এই মানটা যদি এখানে বসিয়ে নেই এই জায়গাতে, তাহলে আমাদের কেপির মান আমরা পেয়ে যাবো। তাহলে অ্যালফার মান হচ্ছে 2.5 × 10⁻², এটা হচ্ছে আমার স্কোয়ার হোল স্কোয়ার, আবার লিখবো 3 - 2.5 × 10⁻²। তারপর আমার অ্যালফা আছে 1 - আলফা, অ্যালফা হচ্ছে 2.5 × 10⁻² হোল কিউব, তারপর হচ্ছে মোট চাপ পি মানে 1.5। তাহলে আমরা এভাবে কিন্তু কেপির মান খুব সহজে নির্ণয় করতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস।
আর আমি যদি চাই যে আমি এই অঙ্কটাকে আরেকটু সহজ করে নেব, মানে তাহলে এই অঙ্কটাকে আরেকটা ম্যাথমেটিক্যালসের রুলস অনুযায়ী এটাকে আরেকটু শর্ট আমরা করতে পারবো। কেমন করতে পারবো দেখি। তাহলে শর্ট আমরা কিভাবে করব, আমরা এখানে লিখলাম যে কেপি সমান, এই সমীকরণ থেকে আমরা লিখছি, আমরা লিখলাম উপরে আলফা স্কয়ার, নিচে লিখলাম আলফা স্কয়ার বাই পি। বাকি অংশ লিখলাম না, কেন লিখলাম না দেখো, এখানে লিখলাম ইনটু 3 আর নিচে আমরা 1 রাখলাম। দেখো এটা আমরা কেন লিখতে পারি, যেহেতু আলফা মোর এন্ড মোর লেস দেন 1, আলফার মান যেহেতু 1 এর থেকে অত্যন্ত ক্ষুদ্র হয়, মানে আলফা বিয়োজন 1 এর থেকে যদি অনেক ছোট হয়, সেই অর্থে আমরা লিখতে পারি 3 মাইনাস আলফা ইকুইভ্যালেন্ট 3 লেখা যায় এবং 1 মাইনাস আলফা ইকুইভ্যালেন্ট 1 লেখা যায়। তাহলে আমরা যদি এখানে এটা কিন্তু যেহেতু আলফার মান 1 এর থেকে অত্যন্ত ক্ষুদ্র, এটা 1 থেকে আলফা পরিমাণ বিয়োগ দিলেও 1 এর তেমন কোনো পরিবর্তন হবে না, মানে 0.9999 থেকে যাবে। সুতরাং এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 ধরতে পারি। যেহেতু হিসাবের তেমন কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা আমাদের হিসাবের সুবিধার্থে এই ধরনের টুকটাক রিডাকশন ফর্মুলায় যেতে পারি। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম যে তাহলে কিন্তু আমার হিসাবটা একদম সিম্পল হয়ে গেল যদি আমরা এই টেকনিকটা ইউজ করি। তাহলে দেখা যায় স্যার আমরা এখানে যেহেতু পি এর মান জানি 1.5, কেপির মান বেরিয়ে যাবে। তাহলে কেপি সমান একটু আগে জেনেছি আলফা হচ্ছে 2.5 ইন্টু tan ইনভার্স 2 হোল স্কোয়ার ইন্টু 3, নিচে হচ্ছে 1.5। তাহলে আমরা খুব সহজে এখান থেকে কেপি নির্ণয় করতে পারি। তাহলে আমার কেপির মান দাঁড়াচ্ছে এখানে 0.05। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা কেপির যে মানটা পেয়েছি এটাকে আমরা ইউনিটে যদি লিখি, এককে যদি লিখি, তাহলে কিভাবে লিখবো? এককের জন্য আমরা বলেছি যে স্যার মূল সমীকরণের দিকে তাকাবো, মূল সমীকরণের দিকে তাকালে আমার একক বেরিয়ে যাবে। অথবা আমরা এখানে তাকাতে পারি, এই যে এই অংশটাতে, যে চাপ চাপ কাটা যাওয়ার পরে কিন্তু আমার নিচে একটা চাপ থাকে। তাহলে কেপির এককটা কিন্তু এখন এটিএম হচ্ছে না, হচ্ছে নিচে যেহেতু চাপ আছে পার এটিএম ইনভার্স 1। তাহলে পেয়ে গেছি আমরা আমাদের কেপির একক। ওকে, আচ্ছা কেপির মান আমরা বের করেছি। এখন আমাদের সাম্য ধ্রুবক যেহেতু বলেছে স্যার, তো সাম্য ধ্রুবক বের করতে বললে কিন্তু আমাকে কেপি কেসি দুইটাই দেখাতে হবে। তো ইন দ্যাট কেস আমরা জানি কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। আমরা কিন্তু ইতিমধ্যে কেপির মান বের করেছি, তাহলে কেসি সমান দাঁড়াচ্ছে কেপি ডিভাইডেড বাই আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে এখানে হচ্ছে 2 মোল, এখানে হচ্ছে 1 এ 2 এ 3 মোল। 2 থেকে যদি 3 বিয়োগ দেই তাহলে -1, তাহলে ইনভার্স 1। কেপির মান আমরা পেয়েছি 0.05, আর এটা ইনভার্স 1, তো ইচ্ছা করলে আমরা এটাকে উপরে নিয়ে যেতে পারি, আর এবং টি উপরে চলে যেতে পারে। আর এর মান 0.082, আর টি হচ্ছে আমাদের ছিল 450 প্লাস 273, তাহলে 450 প্লাস 273 দাঁড়াচ্ছে আমার 723। তাহলে এখানেও টেম্পারেচার আছে 723। এইগুলোকে আমরা যদি একসাথে গুণ করে দেই, তাহলে দাঁড়াচ্ছে 2.96 এত। এখন আমরা দেখি স্যার, আমরা কেসি রাশিমালা যদি এটা হতো তাহলে উপরে থাকতো ঘনমাত্রা স্কয়ার আর নিচে থাকতো ঘনমাত্রা কিউব, তাহলে নিচে একটা ঘনমাত্রা টার্ম বেশি থাকতো, উপর তাহলে ঘনমাত্রা মোল পার লিটার ইনভার্স হতো, তাহলে মোল, তাহলে লিটার ইনভার্স মোল উল্টে যাবে আর কি, যেহেতু ঘনমাত্রা টার্ম নিচে থাকবে। এই হচ্ছে আমাদের কেপি কেসি নির্ণয়ের পদ্ধতি। আমরা আগেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি কেপি নির্ণয় করব না কেসি নির্ণয় করব। ঠিক আছে, এখন আমরা
লা শাতিলিয়ার প্রিন্সিপালে চলে যাই। তো লা শাতিলিয়ার প্রিন্সিপাল বলছে, আমাকে যদি বলে যে 4 নাম্বারের প্রশ্নটাকে যদি বলে যে ঘতে যদি বলা হয় যে উক্ত বিক্রিয়ার উপরে টি ও পি এর প্রভাব আলোচনা করো, ব্যাখ্যা করো টি আর পি এর প্রভাব, মানে তাপমাত্রা ও চাপের প্রভাব অ্যাকর্ডিং টু লা শাতিলিয়ার প্রিন্সিপাল। তাহলে লা শাতিলিয়ার প্রিন্সিপাল অনুসারে আমরা যদি তাপমাত্রা ও চাপের প্রভাব ব্যাখ্যা করতে চাই, আমরা গত ক্লাসে আলোচনা করেছি অলরেডি, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো আর কি, মানে একটা সরাসরি একটা বিক্রিয়া নিলাম। এখন স্যার আমি প্রথমে লিখলাম যে তাপমাত্রার প্রভাব। তো তাপমাত্রার প্রভাব, আমরা তাপমাত্রার প্রভাবের জন্য কিন্তু এই জায়গাটাকে আমরা ইন্ডিকেট করব। তো যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদিত বিক্রিয়া, কারণ এর মাইনাস আছে ড্যালেক্স, মানে এই বিক্রিয়াটা কিন্তু নিজেই হিট প্রডিউস করে। তাহলে যেই বিক্রিয়াগুলো এরকম আর কি, যেটা নিজেই তাপ উৎপন্ন করে, সেই সকল বিক্রিয়া আমরা দেখেছি স্যার যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিপরীত ঘটনা ঘটে। তার মানে বিক্রিয়ার সাম্য এইভাবে পশ্চাৎ দিকে ধাবিত হয়। তো পশ্চাৎ দিকে যদি সরে আসে, মানে আমরা বিক্রিয়া করছি সালফার ট্রাইঅক্সাইড প্রডিউসের জন্য, এখন দেখা যাচ্ছে উল্টো সালফার ট্রাইঅক্সাইড ভেঙে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়ে যাচ্ছে। তার মানে বিক্রিয়া সাম্য পশ্চাৎ দিকে যাচ্ছে, তার মানে আমার উৎপাদন কমে যাচ্ছে। তো আমরা এটাই বলছি যে তাপমাত্রার প্রভাব এখানে এটাই যে এটা যেহেতু একটি তাপ উৎপাদী বিক্রিয়া, এই বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করতে হবে, মানে এই বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় ফলাফল খারাপ দেখাবে, তার মানে উৎপাদন কমে যাবে। তার কারণ আমরা ব্যাখ্যা করেছি এই যে বিক্রিয়াটি সম্মুখমুখীভাবে তাপ উৎপাদী, এই বিক্রিয়া যদি এভাবে ঘটতো যে SO3 ভেঙে তাহলে 2SO2 প্লাস O2 হতো, তাহলে এটা কিন্তু স্যার একটি তাপহারী হয়ে যেত। আমি কিন্তু উল্টা বিক্রিয়াটা লিখেছি এখন। তো যে বিক্রিয়াটি সম্মুখমুখীভাবে তাপ উৎপাদী, এই বিক্রিয়াটি কিন্তু পশ্চাৎমুখীভাবে তাপহারী। আর আমরা জানি স্যার তাপহারী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, যেহেতু তাপহারী বিক্রিয়া তাপ ছাড়া সংঘটিত হয় না, যত তাপ দিবে বিক্রিয়া তত ভালো ঘটবে। তাহলে এখানে দেখি আমরা স্যার যেহেতু বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছে গেছে, এখন আমি তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফলটাকে প্রশমিত করার জন্য বিক্রিয়ার সাম্য পশ্চাৎ দিকে ধাবিত হবে। কেন ধাবিত হবে? কারণ স্যার আমরা জানি পশ্চাৎমুখী বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। তো তাপ পেয়ে সে পশ্চাৎমুখীভাবে বিক্রিয়াটি ঘটতে থাকবে, মানে পশ্চাৎমুখী বিক্রিয়াটি খুব দ্রুত ঘটতে থাকবে। তার মানে সালফার ট্রাইঅক্সাইড ভেঙে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হবে। কেন? কারণ পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপহারী, এবং তাপহারী বিক্রিয়া তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদন বৃদ্ধি পায়। তা আমরা তো বলছি তাপমাত্রা আমরা বৃদ্ধি করেছি, তাহলে বৃদ্ধি করলে বিক্রিয়ার গতিটা কোন দিকে যাবে? যেদিক থেকে বিক্রিয়াটি তাপহারী, তাহলে উল্টা দিক থেকে বিক্রিয়াটি তাপহারী, এই জন্য বিক্রিয়ার পশ্চাৎ দিকে ধাবিত হবে। তো ধাবিত হলে আমার কি সালফার ট্রাইঅক্সাইড প্রোডাকশন কমে যাবে। এই হচ্ছে আমাদের তাপমাত্রার প্রভাব আলোচনা করলাম। আর আমরা জানি স্যার আবার খুব তাপমাত্রা হ্রাস বলতে কিন্তু এটা বোঝায় না যে আমরা একদম জিরোতে নিয়ে আসবো, কারণ প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে। আমরা ধরলাম যে এই বিক্রিয়াটি 450 ডিগ্রি তাপমাত্রায় সংঘটিত হলো, মানে এই তাপমাত্রার পরে বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছে গেল। এখন আমরা বলছি যে তাপমাত্রার বিক্রিয়াটি সংঘটিত হলো, সেই তাপমাত্রা থেকে আমরা আর কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে পারবো। এখন এটা আমরা চার্ট আকারে বের করতে পারি যে 50, 10 ডিগ্রি, 20 ডিগ্রি তাপমাত্রা বাড়াতে পারি। বাড়াতে আমরা এটা একটা ডাটা এন্ট্রি করতে পারি যে এখানে আমরা কত তাপমাত্রায় দেখি সর্বোচ্চ প্রোডাকশন পাওয়া যায়। তারপরে দেখা যাবে যে যত তাপমাত্রা বৃদ্ধি করব আমার উৎপাদন হ্রাস পেতে থাকবে। তাইলে নিম্ন তাপমাত্রায় কিন্তু বিক্রিয়া স্লো হয়ে যায়, আবার খুব উচ্চ তাপমাত্রায় গেলে লা শাতিলিয়ার প্রিন্সিপাল অনুসারে এই বিক্রিয়া গতি মানে উল্টা দিকে চলবে, এই বিক্রিয়া সাম্য উল্টা দিকে চলবে। তাহলে এমন একটি তাপমাত্রা আমাকে সিলেক্ট করতে হবে যে তাপমাত্রাটিতে সর্বোচ্চ প্রোডাকশন পাওয়া যায়, সেই তাপমাত্রাটিকে আমরা বলি অত্যানুকূল তাপমাত্রা। তাহলে স্যার সাধারণত দেখা যায় যে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা 450 থেকে 550, 550 থেকে তুমি যদি আরও বেশি তাপমাত্রা বৃদ্ধি করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু ওই লা শাতিলিয়ার প্রিন্সিপাল অনুসারে বিক্রিয়ার সাম্য পশ্চাৎ দিকে ধাবিত হয়ে উৎপাদন হ্রাস পাবে। আবার খুব নিম্ন তাপমাত্রায় কিন্তু বিক্রিয়া স্লো হয়ে যাবে, সেজন্য আমাকে অত্যানুকূল তাপমাত্রা অবশ্যই সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা এবার চাপের প্রভাবে চলে আসি। আমরা চাপের প্রভাব যদি লা শাতিলিয়ার চাপের প্রভাবটা ব্যাখ্যা করতে চাই যে এই বিক্রিয়ার জন্য চাপের প্রভাব কি হবে, আমরা একটু আগে কিন্তু স্যার কেপিকেসি নির্ণয়ের সময় একটা সমীকরণ রেখে দিয়েছিলাম। আমরা যদি সমীকরণটা লিখি যে আমরা পেয়েছি
কেপি সমান, ওখানে আমরা শর্ট করে ফেলেছিলাম, উপরে আলফা স্কোয়ার, নিচে হচ্ছে পি। তো এটা হচ্ছে কেপির সমীকরণ। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে আলফা স্কোয়ারকে আমরা এখানে রাখি, আলফা স্কোয়ার, তাহলে কি দাঁড়ায়? কেপি ইন্টু পি। কেপি তো আমরা জানি একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য কেপির মান হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে যেহেতু কেপি ধ্রুবক, এখন এই দুইটার মধ্যে আমার রিলেশন কি দাঁড়াচ্ছে? একটা নির্দিষ্ট তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় এখানে রিলেশন দাঁড়াচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ যে সম্পর্কটা হচ্ছে কিটা, সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তার মানে আমি যদি চাপ বৃদ্ধি করি তাহলে অ্যালফা বৃদ্ধি পাবে, অ্যালফা বৃদ্ধি পাওয়া মানে বিয়োজন বৃদ্ধি পাবে। তো বিয়োজন বৃদ্ধি পেলে মানে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এখানে সম্পর্কটা হচ্ছে কেপি ইন্টু পি, অ্যালফা স্কোয়ার। তার মানে এটা যদি আমরা অ্যালফার মান যদি আমরা আলাদা করে বের করি তাহলে দাঁড়াচ্ছে রুট ওভার কেপি ইন্টু পি। চাপের সাথে আমার অ্যালফার সম্পর্ক। আর এখানে দেখা যাচ্ছে আমরা যদি কেপি মানে অ্যালফার মান বিয়োজন মাত্রার সাথে কেপি সম্পর্ক দিই, বিয়োজন মাত্রা যদি বাড়াই কেপির মান বাড়বে, চাপ যদি বৃদ্ধি করি অ্যালফার মান বাড়বে। আচ্ছা, চাপের প্রভাবটা হচ্ছে কি, আমি যত চাপ বাড়াবো তত আলফার মান বৃদ্ধি পাবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কিন্তু আগাম একটি ধারণা নিয়ে নিলাম যে এই বিক্রিয়াটিতে আমি যত চাপ বৃদ্ধি করব তত আমি সালফার ট্রাইঅক্সাইড পাবো, কারণ এখানে সম্পর্কটা কিন্তু সমানুপাতিক, এইটা বাড়ালে এইটা বাড়বে। তার মানে এই বিক্রিয়াতে চাপ বাড়ালে উৎপাদন বাড়বে। এখন আমরা টেকনিকে চলে আসি। আমাদের টেকনিকটা ছিল এরকম যে আমরা বলেছি স্যার এখানে মোল সংখ্যা হচ্ছে 3, 2 আর 1 3, এখানে মোল সংখ্যা হচ্ছে 2, আমাদের মোল সংখ্যা হ্রাসের মাধ্যমে বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাহলে আমরা বলেছি এরকম যদি কোনো বিক্রিয়া হয় যেখানে মোল সংখ্যা হ্রাস পায়, সে সকল বিক্রিয়ার ক্ষেত্রে যত চাপ বৃদ্ধি করব তত উৎপাদ বৃদ্ধি পাবে। তার মানে আরও সহজভাবে যদি ব্যাখ্যা করি যে আমরা বলেছিলাম বেশি থেকে কমের দিকে যাবে। দেখো এই পাশে মোল সংখ্যা বেশি, এই পাশে মোল সংখ্যা কম। তাহলে যখনই তুমি চাপ দিবে তুমি দেখবে যে দুই পাশে কোথায় বেশি, বেশি থেকে কমের দিকে যাবে। যেহেতু বিক্রিয়াটি হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে, সুতরাং এই বিক্রিয়ার চাপ প্রয়োগ করলে উৎপাদ বিক্রিয়ার সম্মুখ দিকে ধাবিত হবে। আর সম্মুখ দিকে ধাবিত হলে আমরা সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন বেশি পাবো, সুতরাং উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে এই বিক্রিয়াটিতে চাপের প্রভাব হচ্ছে যত চাপ বৃদ্ধি করব তত উৎপাদ বৃদ্ধি পাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।